সংগ্রাম করেছিল, সে সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যত আহ্বান জানায়। আমাদেরকে মনে রাখতে হবে, সাম্প্রদায়িক উগ্র মুসলিম নেতা রবীন্দ্রনাথ সহ যারা এই পূর্ববঙ্গের উত্থানকে ঠেকিয়ে দেওয়ার জন্য ব্রিটিশদের সঙ্গে মিলে ষড়যন্ত্রের দানা বেঁধেছিল, তাদেরকে কখনোই বাংলাদেশের স্বপ্নপুরুষ হিসেবে, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নপুরুষ হিসেবে নেতাজি পশ্চিমবঙ্গেও মেনে নেবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই জাতিসত্তার গঠনের পিছনে 1947 সালের রাজনৈতিক বিভাজনকে যারা মুছে ফেলতে চায়, তারা বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলবার ষড়যন্ত্র করে। 1947 সালের দেশ বিভাগের সময় ঐতিহাসিকভাবে বিভক্তির মধ্য দিয়ে বাংলাদেশের এই অঞ্চল, এই মানচিত্র ইসলাম এবং মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়েছিল। 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানি শৈল শাসকরা এদেশের মুসলমানদের সঙ্গে গাদ্দারি আর বিশ্বাসঘাতকতা করেছে। তার অনিবার্য পরিণামে 1971 সকল জুলুম শোষণ গাদ্দারির কবর রচনা করে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। লাল সবুজের পতাকা পৃথিবীর আকাশে উদ্দীন হয়েছে। দুঃখ এবং পরিতাপের বিষয়, 1971 সেই স্বাধীনতা লাভ করার পর 72 সালে ভারতীয় আধিপত্যবাদী গোলামীর শেকল দিয়ে আবদ্ধ বাংলাদেশের 72-এর সংবিধান রচনা করার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশকে ভারত মাতার তরন্তরে বলি দিয়েছিলেন। এরপরে আমরা দেখেছি 72 সাল থেকে 2024 সাল পর্যন্ত 71-এর চেতনাকে হত্যা করবার সকল আয়োজন, 71-এর চেতনাকে হত্যা করে 72-এর চেতনা প্রতিষ্ঠা করবার আয়োজন করা হয়েছে। 72-এর চেতনাকে 71-এর চেতনার মতো বাংলাদেশের মানুষকে জানাবার চেষ্টা করা হয়েছে। আমরা ব্যর্থহীনভাবে চ্যালেঞ্জ করে বলতে চাই, 1971-এর মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত আওয়ামী লীগের কোন লিডার, কোন নেতা নেত্রী, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা পশ্চিমকালেও এদেশটাকে ধর্ম নিরপেক্ষতার আলোকে গড়বার ঘোষণা দেয় নাই। এদেশের কথা ছিল এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন হবে না। 1970-এর জাতীয় নির্বাচনের পূর্বে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশের গণমানুষের নেতা হিসেবে এই ওয়াদা এবং অঙ্গীকার তিনি করেছিলেন। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হল 70-এর নির্বাচনের আগে জাতির সঙ্গে তার কৃত এই অঙ্গীকার এবং ওয়াদা আমরা দেখেছি নির্বাচনে 72-এর সংবিধান তৈরির মাধ্যমে বাংলাদেশ থেকে ধর্মভিত্তিক তথা ইসলামী রাজনীতি নিষিদ্ধ করবার মাধ্যমে 70-এর সেই ওয়াদার সঙ্গে শেখ মুজিবুর রহমান সাহেব গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ সময় এসেছে কথা ব্যর্থহীনভাবে বলবার। 72-এর সংবিধানে মূলত ভারতকে বাংলাদেশে ভারতকে দুর্বাসন করা হয়েছে। ভারতীয় সংবিধানের মূলনীতিগুলোকে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে 71-এর মুক্তিযুদ্ধের চেতনাকে হাইজ্যাক করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ এ কথা 2024-এর 5ই আগস্টের বিপ্লবের পর এই মুক্ত বাংলার স্বাধীন মাটিতে দাঁড়িয়ে এই স্বাধীন বাংলার সন্তান আমরা ব্যর্থহীনভাবে বলতে চাই, 71-এর চেতনাকে 72-এর চেতনা দিয়ে হাইজ্যাক করা হয়েছিল। 24-এর চেতনা যদি আবার কেউ হাইজ্যাক করার চেষ্টা করে তাহলে ছাত্র জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ষড়যন্ত্রের লাভ ভূমিকা জবাব দিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 71 থেকে 2024 এক সূত্রে এসে গেছে যায়, সেটা হলো আমরা বৈষম্যহীন সমাজ চাই, ইনসাফপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। আমরা কোন এক দলীয় ভাষণ দেখতে চাই না। আমরা কোন একটি পরিবারের রাজতন্ত্র বাংলাদেশে দেখতে চাই না। দেশের মানুষের অধিকার আদায় করতে চাই।
চেতনা এক সূত্রে গ্রথিত রয়েছে। 2024 সালে যে আন্দোলন হয়েছে, যে সংগ্রাম হয়েছে, সেই সংগ্রাম, এই অভ্যুত্থান আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। অভ্যুত্থানের জন্য, সংগ্রামের জন্য যখন কোন জাতি প্রস্তুত হয়ে যায়, আন্দোলন এবং সংগ্রামের জন্য কোন ভূখণ্ড যখন প্রস্তুত হয়ে যায়, ফ্যাসিবাদ এবং জালিমের বুলেট দিয়ে সে যখন অভ্যুত্থানকে রুখে দেওয়া যায় না। মানুষের জাগরণকে বুলেটের আঘাত তথ্য করে দেওয়া যায় না। সুতরাং হে আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা, 2024 সালের 5ই আগস্টের বিপ্লব থেকে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা বিপ্লবের যে সিম্বল, এই বিপ্লবের যে আইকনিক দৃষ্টান্ত, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হতে চাই। 2024 সালের বিপ্লবে অন্যতম আইকন ছিল, অন্যতম সিম্বলিক একটা দৃশ্য ছিল আমার তরুণ ছাত্র যুব জনতা। তারা কেউ মাদ্রাসায় পড়ে, কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ কলেজের ছাত্র, কেউ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সকল বিভেদের দেয়াল তারা ভেঙে গুড়িয়ে দিয়েছিল। শেখ হাসিনা, তার দশর এবং তার দল আওয়ামী লীগের 50 বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষকে বিভক্ত করা। তার রাজনীতির প্রধান সূত্র ছিল বিভাজনের রাজনীতি। 24-এর ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে ব্যর্থ করে দিয়েছে। শেখ হাসিনা হাতুড়িকে এড়িয়ে দিয়ে বাবার দেশের নিরীহ ছাত্র এবং তৌহিদি জনতাকে দমন করার পায়তারা চালিয়েছে। আর যখনই তার সঙ্গে কারো বিমত হয়েছে, রাজনৈতিক ভাবে কাউকে মোকাবেলা করতে যখন ব্যর্থ হয়েছে, তখন তাকে হয় জঙ্গিবাদের ট্যাগ দিয়েছে, আর না হয় রাজাকারের ট্যাগ দিয়েছে। এই ছিল শেখ হাসিনার ষড়যন্ত্রের রাজনীতির দুই মূল সূত্র। এবং এই খেলতে খেলতে 24-এর 4 কোটি ছাত্র জনতাকে যখন শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল, সেদিনই বাংলাদেশের শেখ হাসিনার ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রতিটি শিক্ষাঙ্গন থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে, বাংলাদেশের প্রতিটি পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র জনতা একটাই স্লোগান তুলেছিল, আমি কে তুমি কে, আমি কে তুমি কে। এই স্লোগানের মধ্য দিয়ে তরুণ ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারের এই সকল অপকৌশলকে ব্যর্থ করে দিতে হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ 24-এর ছাত্র জনতা, এদেশের আপামর জনতা যে অভ্যুত্থান করেছে, এই অভ্যুত্থান কোন একটি রাজনৈতিক দলের ক্ষমতার মসনদ পরিবর্তন করার অভ্যুত্থান ছিল না। রাজনৈতিক চেয়ারে, ক্ষমতার সিংহাসনে ব্যক্তির চেহারা পরিবর্তন করবার জন্য অনুসারী জবাব দেয় না। শুধুমাত্র ক্ষমতার পালাবাড়ার জন্য নির্মুগ্ধরা শাহাদাত বরণ করে না। একটি গুরুত্ব পরিবর্তন চাই, এদেশের মানুষের অধিকার চাই, এদেশের মানুষকে তাদের কথাগুলো বলবার অধিকার দিতে হবে। এদেশকে যে উদ্দেশ্যে 47 সালে বিভক্ত হয়েছিল, 71 সালে মুক্ত হয়েছিল, যেভাবে সকল জালিম অত্যাচারী শক্তিদেরকে বিতাড়িত করা হয়েছিল, 24-এর অভ্যুত্থানের পর সবটাকে বাংলাদেশ গড়ে তুলতে হবে। যারা একদলীয় রাজনীতির স্বপ্ন দেখেন, আমরা তাদেরকে বলবো দিবাস্বপ্ন দেখতে ভুলে যান। বাংলাদেশের মানুষ এখন সচেতন, যে কোনো আধিপত্যবাদকে তারা রুখে দাঁড়াবে। বাংলাদেশকে, বাংলাদেশের মানুষ আজ বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চায়। বাংলাদেশের মানুষ অর্থনৈতিক মুক্তি চায়। বাংলাদেশের মানুষ মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি দেখতে চায় না। হাজার হাজার কোটি টাকা সকল ব্যাংকগুলো থেকে পাচার করে বাংলাদেশের অর্থনৈতিক ঝুড়িকে স্তরবিহীন ঝুড়িতে পরিণত করা হয়েছে। গোটা বাংলাদেশকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। কোন ব্যাংকে আর বাংলার মানুষ দিয়ে তারা ডিপোজিট রেখে সেখান থেকে চেক দিয়ে তারা তাদের নিত্য প্রয়োজন পূরণ করবার জন্য প্রয়োজনীয় অর্থ তুলতে পারছে না। এই অবস্থা করে বেড়ে গেছে ফ্যাসিবাদী শেখ হাসিনা এবং তার দোসরেরা এক একটি ব্যাংক থেকে 30,000, 20,000 কোটি টাকা পাচার করেছে।
এই সকল পাচারকৃত টাকা বাংলাদেশে ফিরিয়ে আনবার জন্য যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফাঁকা মাঠের গুলি দিয়ে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করা যাবে না। এই জন্য আমরা বলতে চাই, অর্থনীতির পুনর্গঠনের জন্য এদেশের মানুষকে নিয়ে আপনার নতুন প্রকল্প গ্রহণ করুন। পাচারকৃত সকল অর্থ ফিরিয়ে আনবার ব্যবস্থা গ্রহণ করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, গুরুত্বপূর্ণ যে কথা আমাদেরকে ঘুরে ফিরে চলবে না। বিগত আওয়ামী রেজিম সরকারের অন্যতম এজেন্ডা ছিল বাংলাদেশ থেকে ইসলামিক চেতনাকে হত্যা করা। আর ইসলামিক চেতনাকে হত্যা করতে গিয়েই শেখ হাসিনা বাংলাদেশকে দুই ভাগে বিভক্ত করেছিল। এক ভাগ ছিল শাহবাগের নাস্তিকবাদের চত্বর, আর এক ভাগ ছিল শাপলা চত্বরের ইমানি জাগরণের চত্বর। শাপলা চত্বর বিজয়ী হয়েছে, শাপলা চত্বর বিজয়ী হয়েছে। শাহবাগের সেই নাস্তিকবাদের কোন বছরকে শাহবাগের নাস্তিকবাদের সঙ্গে যারা জড়িত ছিল, শাহবাগের সেই ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, শাহবাগের সেই নাস্তিকবাদী চক্রের যারা কথা, তাদের কাউকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন আমরা বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার কোন এজেন্ডা গ্রহণ করা হয়, রক্ত দিয়ে আমরা উঠে দেব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 2013 সাল, 2021 সাল, 2024 সাল প্রতিটি অঙ্গনে শেখ হাসিনা এবং তার দোসরেরা এদেশের তৌহিদি জনতাকে, ইসলাম প্রিয় জনতাকে প্রধান প্রতিপক্ষ সাব্যস্ত করে তারা লড়াই চালিয়েছে। আর এই লড়াইয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তিপ্রেমীদেরকে নয়, বরং যারা মুসলিম জনপদ থেকে ভাস্কর্য নামক সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিতে পারে তাদেরকে আমরা বিজয় দান করেছেন। এজন্য 5ই আগস্টের বিপ্লবে 1 ঘন্টার ব্যবধানে টেকনাফ থেকে তেঁতুলিয়ার মুসলিম জনপদের কোন রাষ্ট্রীয় স্থাপনায় কোন মূর্তি অবশিষ্ট রাখা হয় না। এই মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে 5ই আগস্টের বিপ্লবীরা। এই বিপ্লবকে বুঝতে হলে 5ই আগস্টের মুক্তি বিরোধী গণজাগরণকে আমাদের বুঝতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট কথায় বলতে চাই, 15টি বছর একজন সেবাদাসীকে দিয়ে, একজন কৃতদাসীকে দিয়ে বাংলাদেশের ক্ষমতা ও মস্তককে দখল করে রেখেছিল একটি ভিন দেশি শক্তি। তারা বাংলাদেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছিল। আন্তর্জাতিক প্রতিটি অঙ্গনে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়, এজন্য সেই দেশ বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে তার চক্রান্ত চালিয়ে গিয়েছে। 5ই আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সেই ভিন দেশি রাষ্ট্রের বাংলাদেশি নীতি, বাংলাদেশ নীতি ব্যর্থ প্রমাণিত হয়েছে। এরপর তারা নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কৃতদাসীকে তারা তুলে নিয়ে গিয়েছে, সেবাদাসীকে তাদের পরে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়ে, প্রশ্রয় দিয়ে ফ্যাসিবাদের সকল দর্শকদেরকে তারা সেখানে ডেকে নিয়ে বাংলাদেশ বিরোধী আরেকটি নতুন ষড়যন্ত্রের জাল তাকে সেখানে তারা বুনতে শুরু করেছে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আমরা দেখেছি ইসকনের আস্ফালন বাংলাদেশের সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে চট্টগ্রামের আদালতের, সরকারি আদালতের কর্মকর্তা শহীদ সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে জবাই করে হত্যা করা হয়েছে। এদেশের ধর্মপ্রাণ মুসলমানদেরকে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার চেষ্টা করা হয়েছে। এদেশের ইসলাম প্রিয় জনতা, এদেশের ইসলামী নেতৃবৃন্দ তৌহিদি জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। এদেশের মানুষ শান্ত থেকেছে, কিন্তু ইসকনের ষড়যন্ত্র বন্ধ হয় না। যেভাবে ইসকনকে দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়েছিল, একই সূত্রে কথা গতকালকে রাতের অন্ধকারে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয় অগ্নিকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদ এবং তার দশকদের সমস্ত
অপকর্মের ডকুমেন্ট গুলো, প্রমাণগুলো তারা ধ্বংস করবার পায়তারা চালিয়েছে। মনে রাখো, বাংলাদেশ বিরোধী দিন দেশের আধিপত্যবাদী শক্তি আগুন দিয়ে তোমরা ফাইলপত্র পুড়িয়ে ফেলতে পারবে। মানুষের হৃদয়ে তোমাদের প্রতি যে ঘৃণা আগুন জ্বলছে, সে আগুন তোমাদের আগুন। জাতীয় বন্ধুগণ, একই সূত্রে গাথা বিগত 18ই ডিসেম্বর টঙ্গীর ইজতেমার মাঠে রাতের অন্ধকারে নির্মল ঘুমন্ত তবলিগের সাথীদেরকে যারা হত্যা করেছে, তারা কোন তবলিগের সাথী নয়। তারা সেই ভিন দেশি কিরণক, বাংলাদেশ বিরোধী, ইসলাম বিরোধী চক্র। সুযোগে বাংলাদেশের মুসলমানদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত বাড়িয়ে দেওয়ার প্রয়াস চালিয়েছে। এই সংঘাতের ষড়যন্ত্রকে আমাদের যে কোনো মূল্যে রুখে দাঁড়াতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই, অনেক ষড়যন্ত্র বাড়ি দিয়ে, অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে, অনেক বুলেটের আঘাত সহ্য করে, অনেক খুন হত্যাকাণ্ডকে বাড়ি দিয়ে, অজস্র মায়ের বুকের আলাদারিকে সঙ্গে নিয়ে, অনেক বিধবা নারীর স্বামীর আত্মনাথকে সঙ্গী করে, অনেক এতিমের আলাদারিকে নিয়ে 2024 সালের পরে বাংলাদেশ নতুন ভাবে যাত্রা শুরু করেছে। এই যাত্রাকে সফল করার জন্য এই বিগত সকল হামলাকারীদেরকে, সকল হত্যাকারীদেরকে যথাযথভাবে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তাদেরকে তাদের বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনীতিতে তাদেরকে পুনর্বাসন করবার কোন পায় তারা সহ্য করা হবে না। আমরা বিরোধী দলীয় নেতৃবৃন্দকে বলতে চাই, আপনাদের রাজনৈতিক খেলা চালানোর জন্য, আপনাদের হৃদয় দুর্বেলার খেলা চালানোর জন্য, ফ্যাসিবাদকে রাজপথে নেমে আসবার জন্য যে আপনারা স্পেস তৈরি করে দিতে চান, আপনাদের স্পেস দেশের মানুষ সংকীর্ণ করে দেবে। উচ্চারণ করে দিয়ে বলতে চাই, বাংলার মানুষের সেই খুনিদেরকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করবার যে কোনো ষড়যন্ত্র রক্তের মাধ্যমে আপনার মোকাবেলা করে দেবে। আমরা জীবন দেব, সারা পালন করব, শহীদ আবু সাঈদ এবং মুক্তির মতো বাংলার ধর্মের আমার তোমার শহীদদের জন্ম হবে। তবুও ফ্যাসিবাদকে বাংলা রাজনীতিতে পুনর্বাসিত হতে দেওয়া চলবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি অন্তর্বর্তীকালীন সরকারকে আজ ঐতিহাসিক গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই। আপনাদের হাতে সীমিত সময়, এই সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহার করুন। চারিদিকে আপনাদের শত্রুরা ঘেরা, শত্রুদের চক্রান্ত সম্পর্কে আপনার আরো চৌকান্ন হন এবং রাষ্ট্রীয় এই সকল প্রতিষ্ঠানগুলোকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সংস্কার করুন। সংবিধানে প্রয়োজনীয় সংস্কার আনুন। অনেক সংস্কারের কথা বলা হয়েছে, আমরা একটি চূড়ান্ত সংস্কারের কথা বলি। সেই কথা হলেই 97% মুসলমানদের বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কার্যকর হতে পারবে না, কোন নীতিমালা কার্যকর হতে পারবে না, কোন নীতিমালা কার্যকর হতে পারবে না। সংস্কারের মাধ্যমে এই ধারা সংবিধানের মধ্যে আপনারা সংযুক্ত করুন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবে আমরা হাতে হাত রেখে বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক সংগঠনগুলোর প্রতি উদাত্ত আহ্বান জানাই। আমরা আমাদের মধ্যকার পারস্পরিক খুঁটিনাটি সকল বিরোধকে উপায় ধরে পিছনে ফেলে আসুন হাতে হাত রেখে ইস্পাত প্রতিনিধি ইসলাম ঐক্য করে তুলি। এরপর ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমে অন্যান্য শক্তিগুলোকে আজকে আমরা ঐক্যবদ্ধ করি। মনে রাখতে হবে, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ হল ভিনদেশী দালাল, আরেক ভাগ হল দেশপ্রেমিক জনতা। আবার বলছি, বাংলাদেশ আজ দুই ভাগে বিভক্ত। এক ভাগ বাংলাদেশ বিরোধী ভিনদেশী দালাল চক্র, আরেক ভাগ হল বাংলাদেশের দেশপ্রেমিক জনতা।
বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, জমিয়তুল উলামা ইসলাম, নিজামে ইসলাম, গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ সহ সকল রাজনৈতিক পক্ষগুলোকে বলবো, যেভাবে ফ্যাসিবাদ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হয়েছে, এখনো আমাদের মধ্যে বিভক্তির রেখাটা তার সময় আসে নাই। সীমান্তের অপর প্রান্ত থেকে এখনো ফেলানির হত্যাকারীরা ওই রক্তচক্ষু নিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। রক্তমাখার অমুক চিন্তা তারা ব্যবহার করে দিচ্ছে। ওই রক্তমাখার অমুক চিন্তা কেটে ফেলতে হবে, রক্তমাখার অমুক চিন্তা কেটে ফেলতে হবে। আর কোন ফেলানিকে আমরা কারাগারে ঝুলে থাকতে দেখতে চাই না। আমার সীমান্ত রক্ষার একজন ভাইয়ের রক্তাক্ত লাশ আমরা দেখতে চাই না। আত্মমর্যাদা সম্পন্ন মাথা উঁচু করা বাংলাদেশ স্বনির্ভর মাথা উঁচু করে দাঁড়াতে চায়। অন্যের আধিপত্যবাদকে বাংলাদেশ মানবে না। যদি সীমান্তের অপর প্রান্তে শত্রুর পরিচয়ে, বন্ধ পরিচয়ে শত্রু রাষ্ট্রগুলো যদি আমাদের দিকে প্রকৃত বন্ধুত্ব প্রদর্শন করতে চায়, ওয়েলকাম। আর যদি আবার ষড়যন্ত্র করতে চায়, 20 কোটি জনতা ইস্পাত করে রক্ষা করে ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রাণপ্রিয় নেতা কর্মীরা, এভাবেই যদি আমরা পথ চলতে পারি, আমাদের মঞ্জিল কিন্তু আরো বহুদূর। আমাদের চূড়ান্ত মঞ্জিল একটি ইসলামী বিপ্লব। আমাদের চূড়ান্ত লক্ষ্য আল্লাহ জমিন আল্লাহর খেলাফত কায়েমের সংগ্রামকে সফল করা। আমরা ততদিন শান্ত হব না যতদিন আমরা খেলাফতকে রাষ্ট্রীয় শাসন হিসেবে পাব না। আমাদের চূড়ান্ত স্লোগান হবে হয়তো খেলাফত, হয়তো খেলাফত। খেলাফত প্রতিষ্ঠানের সংগ্রামকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছার জন্য প্রস্তুত থাকবেন তো আপনারা? এজন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিসের প্রত্যেকটি নেতাকর্মীর প্রতি আমাদের স্পষ্ট নির্দেশনা থাকবে, আপনারা সংগঠনকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত শক্তিশালী করুন। মানুষের প্রতিটি দুঃখ দুর্দশায় মানুষের পাশে দাঁড়ান। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে সাথে নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে ঘোষিত প্রত্যেকটি কর্মসূচিকে মাঠে বাস্তবায়ন করতে হবে। রাতের অন্ধকারে মসজিদে গিয়ে আল্লাহ দরবারে সেজদায় লুটিয়ে রমজানের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য গ্রহণ করতে হবে। এরপর দিনের বেলায় ঘাম ঝরিয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রতিদিন দুর্যোগ দুর্বিপাকে এদেশের মানুষের সাহায্যে আমাদেরকে সবার আগে এগিয়ে যেতে হবে। সমাজ কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদেরকে পালন করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? আর এরপরে বিপ্লবের জন্য যখন মাটি প্রস্তুত হয়ে যাবে, খেলাফতের জন্য যখন জাতি সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবে, এদেশে যখন আল্লাহর দিনের জন্য ঘরে ঘরে আবু সাঈদ পয়দা হবে, চূড়ান্ত বিপ্লবের লক্ষ্যে শহীদ ঈদগাহে যেতে হবে। মাথায় কাপড়ের কাপড় বেঁধে শহীদ ঈদগাহে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কবুল করেন। আবার দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে স্লোগানে। যতদিন আমরা থামবো না, যতদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণ বিজয়ী না হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।